গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানে কাঁপা জুলাই, তার প্রথম দিন আজকে ১লা জুলাই। অনেক প্রত্যাশা, অনেক পাওয়ার চিন্তা, অনেক শোষণ মুক্তির কথা, এই সকল বিষয় নিয়েই আমাদের ছাত্র এবং জনতা ফুঁসে উঠেছিল। ঠিক তার ১ বছর পূর্ণ হয়ে গেল আজকে মঙ্গলবার। আর আষাঢ়ের দিক থেকে আজকে ১৭ই আষাঢ় ১৪৩২ সাল। এই বঙ্গাব্দে এই মঙ্গলবারে ১লা জুলাইয়ের আজকের এই পটভূমিতে দাঁড়িয়ে আজকে সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল হক। তথ্যগুলো রয়েছে, অনেকগুলো বিষয় আমাদের আজকে রয়েছে। তার মধ্যে ১লা জুলাই আমাদেরকে একটু নাড়া দিয়ে যায়, কারণ আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট ছোট ভাই বোনেরা রক্ত দিয়েছিল। এই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে এক নতুন বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয়, তরুণদের এক নতুন দেশ গড়বার দৃঢ় প্রত্যয়। আর সেই প্রত্যয় নিয়ে আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ শুরু করছি। সঙ্গে থাকুন। দেশ রূপান্তরের কথাটা দিয়েই আমরা শুরু করি। মঙ্গলবারের দেশ রূপান্তর সেটি হলো যে আজকে ১লা জুলাই, যেটি শুরুতেই বলছিলাম, সেটি তারা শুরুর দিকের ক্যাপশন করেছে। শুরুর দিকে ছবি রয়েছে, তার সঙ্গে রয়েছে সংবাদ। বর্ষপূর্তিতে আজ থেকে নানা কর্মসূচি, জুলাই গণ অভ্যুত্থান। একটু আমরা লিডটা পড়ে দেখি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ ১লা জুলাই থেকে শুরু হচ্ছে নানা কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে আজ থেকে কর্মসূচি পালন করবে। একদিকে বর্ষপূর্তি উপলক্ষে জুলাই মাস, আর জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ, তিনিও তার কথা বলেছেন। গত রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৭ম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি এখনও আশাব্যঞ্জক নয়, ফলে আগামী জুলাই মাসে জুলাই সনদ বাস্তবায়নের শঙ্কা তৈরি হচ্ছে। আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই নানা দোলাচলে কিন্তু আমাদের একটি বছর পূর্ণ হয়ে গেল ছাত্র জনতা আন্দোলনের। প্রিয় দর্শক, সেই ১লা জুলাই দেশ রূপান্তরের অন্যান্য যে খবরগুলো রয়েছে তার মধ্যে লালকালিতে হেডলাইন যেটি রয়েছে, বহুমুখী চাপে ব্যবসায়ীরা, নতুন অর্থবছর শুরু। চাপগুলো বিষয়ে আমরা একটু জানিয়ে দেব। উচ্চ সুদ হারের কারণে কমেছে বেসরকারি বিনিয়োগ। কর্পোরেট কর ও টার্নওভার কর, এটির বৃদ্ধি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ভারতের সঙ্গে পাল্টাপাল্টি পদক্ষেপ দ্বিপক্ষীয় বাণিজ্য ক্ষতিগ্রস্ত করছে। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব থাকায় দেশি বিদেশি বিনিয়োগের আস্থার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা চাপের মধ্যে আছেন। এই চাপ আমাদের কমাতেই হবে, কারণ ব্যবসায় যদি আমরা এগিয়ে না যেতে পারি, আমাদের বাংলাদেশের যে প্রবৃদ্ধি তার হার কমতে থাকবে, দারিদ্র্যের হার বাড়তে থাকবে। আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আগ্নেয়াস্ত্র ডাকাত ছিনতাইকারীর হাতে, এটি একটি ভয়াবহ সংবাদ আমাদের কাছে পৌঁছেছে। সারোয়ার আলমের রিপোর্টে আমরা দেখছি এটি। বুলেট হেডে বলা হয়েছে, থানা ও ফাঁড়িতে হামলা, এখন উদ্ধার হয়নি ১৩৬৯ আগ্নেয়াস্ত্র, বিশেষ বার্তাও আসছে না কাজে। আগ্নেয়াস্ত্র ডাকাত ছিনতাইকারীর হাতে কিন্তু রয়েই গেছে। থানা থেকে সরকারি বেসরকারি যতগুলো আগ্নেয়াস্ত্র ছিল সেগুলো রয়ে গেছে।
সহিংসতার ঘটনা, এই অস্ত্রগুলো ব্যবহার করবার ঝুঁকি রয়েছে। এদিকে আসিফ মাহমুদের লাইসেন্সের ব্যাপারে আমার জানা নেই। একটি ফলো আপ নিউজ এটি, যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিদেশ সফরকালে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনায় চলছে আলোচনা। এ ব্যাপারে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলছেন যে ম্যাগাজিনটি ভুল ক্রমে রয়ে গেছিল, এটা তার ভুল ছিল, তবে বয়স না হওয়া সত্ত্বেও তিনি কিভাবে লাইসেন্স পেয়েছেন এ ব্যাপারে জানা নেই বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। আপার ফোল্ডে এইসব সংবাদগুলো আমরা পেয়েছি। লোয়ার ফোল্ডে একটু ইম্পর্টেন্স দিয়ে যে খবরটা ছাপানো হয়েছে সেটি হলো গণতান্ত্রিক ধারা ফেরাতে ইতিবাচক চীন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চীন আমাদের উন্নয়নের অন্যতম একজন অংশীদার। তারা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে বলছেন বাংলাদেশকে। পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজের শুরু ইরান এবং গাজার যে বিধ্বংসী অবস্থাটা আমরা দেখছি, প্রতিদিনের খবর থাকছে সেখানে ইরান ট্রাম্পের আক্রমণের পরেও তাদের কার্যক্রম কিন্তু পরমাণুর যে কার্যক্রম, পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজের কার্যক্রম তা থেকে সরে আসেনি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন কার্যক্রম চালালে আবারও ইরান আক্রমণ করা হবে। এটি ছিল মোটামুটি আমাদের দেশ রূপান্তরের প্রথম কথা। সময়ের আলোর দিকে আমরা যদি একটু তাকাই, সময়ের আলো আমাদের কাছে রয়েছে লাল কালিতে হেডলাইন সেটি হলো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ম্লান, জুলাইয়ের যত কর্মসূচি। এটি আমরা দেখছি যে জুলাই আগস্ট ঐতিহাসিক ৩৬ দিন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, জাগপা, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। এটি আজকে সকল পত্রপত্রিকার প্রধান হেডলাইন। অভ্যুত্থানের আশঙ্কা ম্লান। প্রিয় দর্শক, এই কথাগুলো আসছে একটি অভ্যুত্থান হলে তার যে আকাঙ্ক্ষা থাকে সবার মধ্যে, আসলে সেটি পূরণ করতে সময় লাগে। আমাদের মতো একটি দেশের সকল অভাব, অভিযোগ, দাবি দাওয়া এগুলো পূরণ করবার জন্য সময় নিশ্চয়ই প্রয়োজন। গণ অভ্যুত্থানের পটভূমি যেভাবে রচিত হয়েছিল, অভ্যুত্থানের দিনগুলি নিয়ে একটি নকশা রয়েছে। ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আবু সাইদ হত্যা মামলায় নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় চীন, এই খবরটি আমরা একটু আগেও পেয়েছি। আর এদিকে এনবিআরের চাপা আতঙ্ক, কাজে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরা। আতঙ্কটা হলো যে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের জন্যে তাদের বৈধ আয় কতটা সেদিকে নজর দিয়েছেন দুদক। এটি আতঙ্ক বিরাজ করছে। আর একটা হচ্ছে যে এখান থেকে বদলি আতঙ্ক পেয়ে বসেছে এনবিআরের কর্মকর্তাদের। ইসির হাতে ফিরিল ভোট কেন্দ্র স্থাপনের কাজ। এটি ডিসিদের হাতে এবং প্রশাসকদের হাতে ছিল, মূল দায়িত্ব তারা পালন করতেন, ইসির হাতে চলে এসেছে। জনকণ্ঠ বলছে ফিরে এলো সেই রক্তাক্ত জুলাই। জনকণ্ঠের এই সংবাদটি আমরা সব কটা পত্রিকাতে দেখেছি। লাল হেডলাইনে জনকণ্ঠ বলল ফিরে এলো সেই রক্তাক্ত জুলাই। অন্তর্বর্তী সরকারও বিভিন্ন দলের মাসব্যাপী কর্মসূচি। ইসরাফিল ফরাজি রিপোর্টার এই সংবাদটির, তিনি লিখেছেন ফিরে এলো ২৪শে জুলাইয়ের সেই রক্তাক্ত জুলাইটি। কোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে এই জুলাইয়ে বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। সে সময় স্বৈরাচারী হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও বিপথগামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ঠুর
নির্দয়ভাবে পাখির মতো গুলি করে মানুষ মারতে থাকে। এই সংবাদটি আমাদের হাতে রয়েছে। জনকণ্ঠ বলছে যে এনবিআরে ফিরেছে কর্মচাঞ্চল্য। এটি আমাদের জন্য খুব পজিটিভ একটি নিউজ। এনবিআর চালু হতেই হবে। আর ঠিক তার নিচে নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন, এটি বলেছেন মির্জা ফখরুল। আমরা বারবারই এই খবরটি দেখছি যে চীন একটি গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে কাজ করবার জন্যে তৈরি হয়ে আছে। আবু সাইদ হত্যার অভিযোগ, এটি আমলে নিলেন ট্রাইব্যুনাল। নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দিতে হবে ইসিকে। নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দিতে হবে ইসিকে। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ল যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটিতে তাদের যে কোনো মন্তব্য লিখবার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে, কারণ সেটি এখন সরকার তার আমলে নিচ্ছেন। ডিএসসিসির ৩,৮৪১ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে। নিচে ছোট্ট করে একটা খবর আছে, সেটি হলো ৪৪তম বিসিএসের ফল প্রকাশ। ১,৬৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ। প্রিয় দর্শক, বিসিএস পরীক্ষাটি একটি প্রশ্নহীন একটি পরীক্ষা পদ্ধতি বাংলাদেশের জন্য, কিন্তু সেটিও প্রশ্নাতীত ছিল না। আমরা দেখেছি যে সেখানেও নানান অসুবিধা তৈরি হয়েছিল। আমরা চাই বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ এই যে পরীক্ষাটি, এটি সকল প্রশ্নের সকল বিতর্কের ঊর্ধ্বে থাকুক। আমাদের সন্তানেরা, আমাদের বাংলাদেশের নাগরিকরা যেন সেই প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে তার সমস্ত কর্মচাঞ্চল্য দিতে পারে বাংলাদেশকে। মোটামুটি জনকণ্ঠের এই ছিল আমাদের আজকের প্রথম পাতার খবরগুলো। আমাদের সময়ের দিকে একটু তাকাবো। আমাদের সময় বলছে একদম প্রথম হেডলাইনে ৬৫৭ বৈধ অস্ত্রের হদিস নেই। এটি কিন্তু আমরা একটু আগেও পেয়েছি। লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেয়ায় সারা দেশে ১৩২ মামলা, লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেয়ায় কিন্তু মামলা হয়ে গেছে। আর ওদিকে ৬৫৭ বৈধ অস্ত্রের হদিস পাওয়া যাচ্ছে না। অন্যান্য সংবাদপত্রগুলো বলেছে যে এগুলি অপরাধীদের হাতে গিয়েছে, সেগুলি ফেরত পাওয়া যায়নি। ফ্যাসিবাদ পতনের সূচনা বিন্দু আজকে, এ নিয়ে একটি খবর আছে। জুলাই গণঅভ্যুত্থান, একেবারে বাঁ পাশে এক কলামে। সরকারি চাকুরিতে 4,68,000 পদ খালি, এটি নিয়ে এক কলামের একটি খবর। মানে খুব বিস্ময়কর খবর, এতগুলো পদ সরকারি চাকুরিতে খালি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করবার অঙ্গীকার প্রধান উপদেষ্টা আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে কথাটি উঠে এসেছে। বর্ষপূর্তিতে বিএনপির ৩৬ দিনের কর্মসূচি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিষয়ে আন্দোলনের এক পর্যায়ে সিদ্ধান্ত হয় ডু অর ডাই। এই কথাটি আমরা একটু দেখি। নাহিদ ইসলামের স্মৃতিচারণে কথাটি বলা হয়েছে। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। সে সময়ের কথা তিনি বলেছেন যে আন্দোলনের এক পর্যায়ে এমন সিদ্ধান্ত নিই যে হয় আমরা বেঁচে থাকব, না হয় মরে যাব। বেঁচে থাকলে এই সরকারকে উৎখাত করব, আর নইলে আমাদের মৃত্যু হবে। ডু অর ডাই পরিস্থিতির মধ্যে আমরা চলে গিয়েছিলাম। আসুন লোয়ার ফোল্ডের দিকে যাই। অভিযোগ আমলে ২৬ আসামির পরোয়ানা। বিষয় হচ্ছে আবু সাইদ হত্যা মামলা। আবার সেই ৪৪তম বিসিএসের ফল প্রকাশের খবর।
1690 জন উত্তীর্ণ। রাজস্ব আদায় গতবারের চেয়ে এবার বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বাণিজ্যিকভাবে চলতি মাসে শুরু হবে ডিজেল পরিবহন। এটি একটি অন্যরকম খবর আমরা পেয়েছি নতুন। এনবিআরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা। যুগান্তরের দিকে আমরা একটু যাব। প্রিয় দর্শক, যুগান্তরের সঙ্গে যারা আছেন তাদেরকে জানাই, যুগান্তর তার হেডলাইন করেছে লাল কালিতে 3 কলামে, ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আজ, রক্তাক্ত জুলাই, জাগরণ, শেখ হাসিনার এক বক্তব্যেই আগুন লেগে যায় আন্দোলনে, আর সেই আন্দোলনে ঘি ঢেলে দেন ওবায়দুল কাদের। এটি তারা প্রথম নিউজ করেছে। লাশের মিছিল বাড়তে থাকে, ঘনিয়ে আসে পতন, এবং তারপর গণভবনমুখী লাখো মানুষের ঢেউ ছিল কফিনের শেষ পেরেক। আবু সাইদ হত্যার নির্দেশদাতা হাসিনা, এটি একটি খবর আছে। বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস এদিন, জালিম সরকার থেকে মুক্তি মিলেছে, এটাই সান্ত্বনা। এই খবরটি আমরা দেখছি যে এক কলামে মকবুল হোসেন, আবু সাইদের বাবা, তার এই উক্তি। অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ 734 জন। বলা হয়েছে আজ শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে 63 রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে বিএনপি। অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ যারা, তাদের কথা বলা হয়েছে। একেবারে ইত্তেফাকের দিকে 1 মিনিট আমরা একটু তাকাবো। তার প্রধান হেডলাইন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে গাজায় বড় হামলা ইসরায়েলের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি 36 দিনের কর্মসূচি শুরু। প্রথম আলো নিয়েই আমরা শেষ করতে চাচ্ছি। প্রধান হেডলাইন হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মার্কো রুবিওর ফোনালাপ। শেখ হাসিনা সহ আসামি 206, গ্রেপ্তার 73 জন, মানবতা বিরোধী অপরাধ। রাজনৈতিক প্রচারে এআইয়ের ভিডিও রটানো হয় কুৎসাও। প্রিয় দর্শক, আমাদের ফিরতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের কথাগুলো। তো যাওয়ার সময় আজকে আমাদের এই 1 জুলাইতে একটা আশাবাদী খবর দিয়ে চলে যাই। গতকাল টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ বিদায় নিচ্ছিলেন। তার বিদায়ের ছাত্রছাত্রী, শিক্ষক, বন্ধুবান্ধব সবাই ছিলেন, এবং বিদায়ী অধ্যক্ষ রফিকুল ইসলাম তার শেষ বিদায়ের সময় বললেন যে আমি স্ত্রীর কাছে ক্ষমা চাই। তার স্ত্রী বসেছিলেন মঞ্চে, যে তাদের সময় দিতে পারিনি, যা দিতে পারিনি তা তো আর ফিরবে না, এবার থেকে তাকে সময় দেবার চেষ্টা করব, কারণ কলেজ গড়ার কাজে এই নিবেদিত এই মানুষটি সংসারকে সময় দিতে পারেননি। এরকম মানুষ চাই, দেশ গড়বার জন্য এরকম শিক্ষক চাই, এরকম মানুষ চাই, এরকম ছাত্র চাই, জনতা চাই। শুভেচ্ছা সবার জন্য। কালকে দেখা হচ্ছে এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকবেন। শুভ সকাল।